আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভারতের কাছে আবারও শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের প্রত্যর্পণে সম্মত দুই দেশ। জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ এবং সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাস। বহাল থাকল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের কার্যক্রমে নিষেধাজ্ঞা। যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির তাগাদা। সংঘাত পুরোপুরি থামাতে শুক্রবার ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি বৈঠক। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা। আক্রান্ত আর জনমনে শঙ্কা বাড়লেও হাম নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান মন্ত্রীর। আইসিডিডিআরভিতে ডাক্তার নার্সদের বাবল সিপ্যাপ থেরাপির প্রশিক্ষণ, মৃত্যুহার কমার আশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের কাছে আবারও মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় ডক্টর খলিলুর রহমান ভারত সরকারকে ধন্যবাদ দেন। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসারে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয় পক্ষই সম্মত হয়। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেই সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ হয়েছে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপনের পর সর্বসম্মত কণ্ঠ ভোটে এটি পাশ হয়। ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা, অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। আর নিষিদ্ধ হলে অনলাইন, অফলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো যাবে না প্রচারণা। কেউ আর্থিক বা অন্য কোনোভাবে সহায়তা করলে আনা হবে শাস্তির আওতায়। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান রুখতে ছাত্র জনতার উপর নৃশংসতা চালায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনী। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি ওঠে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। কিছুটা সংশোধিত হয়ে সেই অধ্যাদেশ সংসদে উত্থাপিত হয় বুধবার। নিষেধাজ্ঞা না মানলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জন্য যে সাজা রয়েছে সেটি প্রযোজ্য হতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য। সংসদে সবার কণ্ঠভোটে পাশ হয় এই আইনটি। এর ফলে কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ অন্য কোনো দল বা সংগঠন। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। নিষিদ্ধ দল সংগঠনকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। এদিকে সংসদে লিখিত প্রশ্নোত্তরে সংসদ নেতা তারেক রহমান বলেন, গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। আগামী 6 মাসের মধ্যে 2336টি কারিগরি ও 8232টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াইফাই চালু করা হবে। এদিকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দিয়ে জুলাই সুরক্ষা এবং দায় নির্ধারণ বিল 2026 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। সংসদে এই সুরক্ষা বিলটি আনেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে কণ্ঠ ভোটে সর্বসম্মতিতে বিলটি পাশ হয়। এছাড়া জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল 2026ও পাশ হয়েছে। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তার সুযোগ হারাবেন। আওয়ামী লীগ সরকার এই নিরাপত্তা ব্যবস্থা চালু করেছিল। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পুনর্গঠন নিয়ে সংসদে সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পারিবারিক বোর্ড গঠন করা হয়েছে। মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয়ের আওতায় আনা হলে তাও দলীয় কমিশনে পরিণত হবে বলে মন্তব্য তার। পরে এই বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা জেলা কমিটির মাধ্যমে প্রভাব খাটিয়ে বিসিবির কমিটি দিয়েছিলেন। সরকার তা পুনর্গঠন করেছে। সংসদের বৈঠক বৃহস্পতিবার সকাল 10:30 পর্যন্ত মুলতবি করা হয়েছে। এবারে ইরান প্রসঙ্গ। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে সমঝোতা, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন ব্যতীত ইরান যুদ্ধ বন্ধে রাজি হয়েছে
ইসরায়েলও। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদেই চলাচল করা যাবে নিশ্চিত করেছে তেহরান। 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 1 মাসের বেশি সংঘাতে ইরানের প্রায় 13,000 টার্গেটে হামলা চালায় যৌথ বাহিনী। বেশ কয়েকবারই তেহরানের সামরিক সক্ষমতা নিশ্চিহ্নের দাবি করে ওয়াশিংটন। চুক্তি করতে ইরানি প্রশাসনকে একাধিকবার সময়ও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। শর্তানুযায়ী আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের ভিত্তিতে নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। তবে যুদ্ধবিরতি চলাকালে নৌরুটটি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে ইরান ও ওমান, যা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে খরচ করবে তেহরান। দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই সংক্রমণ এবং মৃত্যুতে উদ্বেগ বাড়ছে জনমনে। মহাখালী সংক্রামক ব্যাধি এবং ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে নতুন রোগী। তাদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তীব্র জ্বর, শরীরে র্যাশ আর চুলকানির পাশাপাশি সর্দি, কাশি, শ্বাস প্রশ্বাসের জটিলতা এবং ডায়রিয়ায় ভুগছে রোগীরা, যাদের প্রায় সবাই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 10 জন আর হাসপাতালে ভর্তি হয়েছেন 1248 জন। দেশের 56 জেলায় ছড়িয়েছে হাম। প্রতিদিনই রোগী বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। তীব্র জ্বর, র্যাশ, চুলকানি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছে শিশুরা। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি সংক্রামক ব্যাধি হাসপাতালে। ডিএনসিসি হাসপাতালেও প্রতিদিনই বাড়ছে চাপ। হামে আক্রান্ত বেশিরভাগ শিশুর নিউমোনিয়ায় জটিলতা বাড়ছে। এটি বাড়াচ্ছে মৃত্যু হার। উদ্বিগ্ন অভিভাবকরা পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। এদিকে হামজনিত নিউমোনিয়ার চিকিৎসায় ব্যবহার বাড়ছে বাবল সিপ্যাপ থেরাপির। দেশের বিভিন্ন হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দিয়েছে আইসিডিডিআরবি। বাবল সিপ্যাপের উদ্ভাবক জুবায়ের চিশতি জানান, এই থেরাপিতে শিশুর মৃত্যুহার কমবে 70%। নিউমোনিয়ার চিকিৎসায় বিশ্বের বিভিন্ন দেশে বাবল সিপ্যাপের ব্যবহার করা হয়। সাশ্রয়ী এই থেরাপিতে প্রায় 95% শিশুই সুস্থ হয়ে ওঠে। হামের সংক্রমণ এবং মৃত্যু বেড়ে চললেও মন্ত্রী বলছেন হাম নিয়ে অযথা আতঙ্ক ছড়াবেন না। দেশে রোগটি প্রতিরোধে ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে আর 20 এপ্রিল থেকে দেশ জুড়ে টিকাদান শুরু হবে। সংসদে এই দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সংসদ অধিবেশনে হাম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এমপি রুমিন ফারহানের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি। বলেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় গাফিলতির কারণেই পরিস্থিতি জটিল হয়েছে। সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই। জুলাই সনদ অক্ষরে